খারাপ আবহাওয়ার কারণে যে মাছ ভাসা বা মাছের মর্টালিটি, এই যে কৃষকরা নানান পরিস্থিতির শিকার হয়, এর জন্য কিন্তু মূলত একটা মুখ্য বিষয় আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটা হচ্ছে পানির বা পুকুরের স্তর বিন্যাস। বিরূপ আবহাওয়ার পরিস্থিতি, হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, ভূপৃষ্ঠের পাশাপাশি পুকুরের বাস্তুতন্ত্রও চেঞ্জ হয়ে যাচ্ছে, মাছ ভেসে যাচ্ছে। যাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ভালো, যাদের ম্যানেজমেন্ট ভালো, তারা এই প্রতিকূল পরিস্থিতি একটু ট্যাকেল দিতে পারছে। কতিপয় ফার্ম যাদের ওয়াটার হাইট কম, অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, পানির হাইট কম থাকার কারণে নিচের বাস্তুতন্ত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, ফ্লাকচুয়েশন হয়ে যাচ্ছে সব প্যারামিটার। ওয়াটার টেম্পারেচার আরও বেশি এর সাথে ফ্যাক্টর জড়িত। এজন্যই মূলত চারিদিকে শুধু অস্থিরতা, মাছের প্রচুর মর্টালিটি হচ্ছে। চিংড়ি চাষি, সাদা মাছ চাষি এমত অবস্থায় তাদের পরিস্থিতি দেখাশোনার জন্য বিভিন্ন ফার্মে ঘোরাফেরা এবং তাদের সুবিধা অসুবিধা দেখা, তাদের পরিপূর্ণ গাইডলাইন দেওয়া, যাতে তারা এই পরিস্থিতির থেকে তারা অন্তত ট্যাকেল দিতে পারে, মাছ ভাসা বা মাছের মর্টালিটি রোধ করতে পারে। সাহা অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ প্রজেক্টে চলে আসলাম। এগ্রিকালচার ফার্ম, চিংড়ির পাশাপাশি সাদা মাছও আছে, চিংড়ির মধ্যে গলদাও আছে, বাগদাও আছে, আবার ক্যাটেল ফার্মও আছে। এখানে বেশ কিছু গাভীকেও দেখা যাচ্ছে। সাহা অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের যিনি মালিক জ্যোতি বসু, খুবই জেন্টেলম্যান। বেশ কিছুদিন ওনার সাথে এই ফার্ম নিয়ে আলোচনা করছিলাম। যেহেতু আবহাওয়া খারাপ, উনিও এরিয়াতে নাই, এলাকায় নাই, এই জন্যই চলে আসলাম দেখতে যে আসলে আজকের পরিস্থিতি ওনার এখানে কেমন। ওনার যে এই প্রজেক্টটি যিনি টেক কেয়ার করেন, ওনার সাথে দেখা, ভালো কোঅপারেটিভ, সব মাছ দেখালেন। প্রথম আমরা দেখলাম বাগদা বেশ ভালো এখানে সারভাইভ করছে। বাগদার সব দিক থেকেই ভালো, কিন্তু মনে হচ্ছে যে এখানে কিছু মিনারেলসের একটু ডেফিসিয়েন্সি আছে। যেহেতু লবণাক্ততা কমে গেছে, এই কারণে মিনারেলসের কিছু ল্যাকিং আছে। ওনাকে সাজেশন দেওয়া হলো যে অন্তত মেজর মিনারেলসের ভূমিকাটা যেন এভরি উইকে থাকে এবং প্রতি সপ্তাহে যেন একটা মেজর মিনারেলস অ্যাপ্লিকেশন করে। যদি মেজর মিনারেলসের অ্যাভেলেবিলিটি না থাকে, অন্তত সোডিয়াম ক্লোরাইড লবণও দিতে পারে। ক্যালসিয়াম কার্বনেট এভরি উইক দিতে হবে সেল গঠনের জন্য। সর্বোপরি এইভাবে বাগদাটা যে দেখলাম, বাগদার হেলথ ভালো, সাইজ ভেরিয়েশনও নাই। 90 দিনে বেশ ভালো সাইজ হয়েছে। সামনে আর একটু ভালো ট্যাকেল দিতে পারলে মাছ 20 পিসে চলে আসা সম্ভব। এবং এই যে জিরো স্যালাইনে যে বাগদা যে ভালো হচ্ছে, সাহা অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ উনি মূলত এখানে একটা ভালো মাইল ফলক দেখাচ্ছেন এবং ওনার প্ল্যান যে একটা পুকুরে অন্তত ভালো পরিকল্পনা করে একটা পূর্ণাঙ্গ বাগদার একটা ক্রপ উনি করবেন। সিপিএসপি গলদা 10,000 উনি স্টক করছেন। মাছের কন্ডিশন, হেলথ সবই ভালো আছে। গলদার গ্রোথ একটু কম দেখা যাচ্ছে, কারণ গলদার সাথে বাগদা কিছু আছে এবং এই বাগদার জন্যই মূলত গলদার গ্রোথটা একটু কম, কারণ বাগদার গতিসম্পন্ন এবং গলদাকে ঠিকমতো খাবার খেতে দেয় না, এই জন্য গ্রোথ একটু স্লো থাকে। এই জন্য ওনাকে কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সর্বোপরি এখানে যে এরিয়াটা, সর্বোপরি এই ফার্মটা যেভাবে দেখলাম সব দিক থেকেই ভালো ম্যানেজমেন্ট করা, আর একটু কিছু এডিশনাল ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্ট করলে আশা করা যায় উনি একটা ভালো একটা রিমার্কেবল একটা সাকসেস দিতে পারবে। এবং সেইভাবে ওনার সাথে আলোচনা করা হলো যে আগামী বছর উনি এই পুকুরগুলো সুন্দরভাবে পরিকল্পিতভাবে আলোচনা মাফিক সেইভাবে ওনার সাথে কথা হলো। আগামী বছর এই ফার্মটা উনি সুন্দরভাবে পরিকল্পনা মাফিক চাষ করবেন এবং এখানে ভেরিয়েশন থাকবে, গলদা থাকবে, বাগদা থাকবে, ভেনামি থাকবে, সাদা মাছ থাকবে, সব কিছু মিলায়ে একটা আশানুরূপ এবং সন্তোষজনক রেজাল্ট দাঁড় করাবো। পরিশেষে চারিদিকে যে চরম ভাবাপন্ন ওয়েদার বিরাজ করছে, এরই আলোকে কিছু টেকনোলজি এবং তত্ত্ব আপনাদেরকে এখন উপস্থাপন করছি যে কিভাবে মাছের পুকুরের পরিবেশ ভালো রাখা যায় এবং যাতে মাছ না ভাসে এবং মর্টালিটি যাতে রোধ করা যায়, তারই কিছু কর্মসূচি এখন আলোচনা করছি। খারাপ আবহাওয়ার কারণে যে মাছ ভাসা বা মাছের মর্টালিটি, এই যে কৃষকরা নানান পরিস্থিতির শিকার হয়, এর জন্য কিন্তু মূলত
মূলত একটা মুখ্য বিষয় আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটা হচ্ছে পানির বা পুকুরের স্তর বিন্যাস। এই স্তর বিন্যাসটা হচ্ছে কি, সেইটাই কিন্তু আপনাদেরকে আজকে আমি আলোচনা করব। পুকুরের স্তর বিন্যাস আপনাদের বুঝতে হলে 1 মিটার ওয়াটার হাইট স্ট্যান্ডার্ড মনে রাখতে হবে, এবং এই স্ট্যান্ডার্ড হাইটের মধ্যে 3টা অংশ থাকবে, 3টা পার্ট। একটা হচ্ছে উপরের অংশ, তারপরে একটা থাকবে মাঝখানের অংশ, এবং সর্বশেষ নিচেই বটমের একটা অংশ। এই উপরের অংশকে বলা হয় এপ্লিমিনিয়ন, মাঝখানের অংশকে বলে থার্মোক্লাইন, আর নিচের অংশকে বলে হাইপোলিমিনিয়ন। এই এপ্লিমিনিয়ন যেটা উপরের স্তর, এই স্তরে কিন্তু সবসময় তাপমাত্রা শোষণ করে, তাপ ধারণ করে, সূর্যের আলো পড়ে, এক ধরনের প্লাঙ্কটন থাকে। এবং তারপরে যে মাঝখানের স্তর, সেটাকে বলে হচ্ছে থার্মোক্লাইন, বা এই থার্মোক্লাইনের মধ্যে একটা জোন থাকে, সেটাকে বলে হচ্ছে মেটালুমিনিয়ন। মেটালুমিনিয়ন মনে করতে হবে একটা বড় রিজিয়ন, এবং এর ভিতর থার্মোক্লাইন, এই থার্মোক্লাইনটা এর ভিতরে একটা এলাকা বা এরিয়া। তার মানে একটা এই থার্মোক্লাইনটাই কিন্তু একটা লেয়ার, এই লেয়ার দ্বারা কিন্তু তাপকে বাধা দেয়। তার এইটা কিন্তু অবশ্যই যদি পানির হাইটটা বেশি থাকে, তাহলে থার্মোক্লাইনটা ওই ভেদাভেদটাকে মানে বাধা দেওয়াটাকে একটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারবে। কিন্তু যদি পানির হাইট কম থাকে, তাহলে লেয়ারটা কিন্তু কাছাকাছি হয়ে যাবে। তখন কিন্তু আর এই যে পরিস্থিতি, এই যে হঠাৎ করে টেম্পারেচার ফ্লাকচুয়েশন, আপ ডাউন, আসলে মিশ্র চাষ হোক, গলদা হোক, বাগদা হোক, এই চাষের ক্ষেত্রে পুকুরের যে স্তর বিন্যাস, এই স্তর বিন্যাসটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে। কারণ কি, উপরের সারফেসের যে অংশ, তার সাথে মাঝখানের একটা অংশ, নিচের একটা অংশ, এটা কিন্তু এক এক স্টেজে এক এক ধরনের প্লাঙ্কটন থাকে, এক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। এবং সব থেকে যে নিচের অংশ, সেটা হচ্ছে হাইপোলিমিনিয়ন। এইখান থেকেই কিন্তু সমস্ত অর্গানিক লোডের কিন্তু উৎপত্তি। এবং এই এরিয়াটাই কিন্তু তাপমাত্রা যদি ফ্লাকচুয়েশন করে, তাহলে গ্যাসগুলো কিন্তু আরও ছড়াই যাবে, এবং গ্যাসগুলো এক এক পর্যায়ে এর সাথে কিন্তু ব্যাকটেরিয়া ডিকম্পোজিশন করে যাবে। কারণ যদি পানি কম থাকে, তাহলে কি হবে, যে তাপমাত্রাটা কিন্তু সহজেই নিচেই চলে যাবে। তাহলে নিচের পানিটা কিন্তু গরম হয়ে গেল। আবার যখন রাত হয়ে যাবে, সন্ধ্যা হবে, সন্ধ্যার পরে কি হবে, তখন সন্ধ্যার সময় টেম্পারেচার কমে যাবে। ঠিক একইভাবে দিনের বেলা যে তাপমাত্রা ছিল বেশি, রাত্রের বেলা কিন্তু বা ভোরবেলায় সেই তাপমাত্রা কিন্তু একদম কমে যাবে, স্লো হয়ে যাবে, এবং ওই তাপমাত্রা একদম নিচেই নেমে যাবে। পানির হাইট অনেক যখন বেশি থাকে, তখন একটা জিনিস আপনারা খেয়াল করবেন, গরমকালে যখন অতিরিক্ত তাপমাত্রা বা তাপ হয়, তখন কি হলে উপরে পানি কিন্তু গরম হয়ে যায়, কিন্তু নিচের পানি কিন্তু ঠান্ডা থাকে। এবং এটা কখন থাকে, যদি পানির হাইটটা বেশি থাকে। শীতকালে দেখবেন ঠিক উল্টা, উপরের পানি যখন ঠান্ডা থাকে, নিচের পানিটা গরম থাকে। এটা আসলে কিভাবে এটা তো নিয়ন্ত্রণ হয়, এই নিয়ন্ত্রণটাই কিন্তু সেই পুকুরের স্তর বিন্যাস। এইটাই সেই প্রোটেক্টর। যেভাবে উপরের লেয়ারকে আমি বারবার বলতেছি, উপরের লেয়ার হচ্ছে এপ্লিমিনিয়ন, তারপরে থার্মোক্লাইন, তারপরে যে হাইপোলিমিনিয়ন। উপকারী ব্যাকটেরিয়া দিচ্ছেন, এবং অক্সিজেনের ডেফিসিয়েন্সি, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া, এইগুলো কিন্তু সব নিয়ন্ত্রণ করবে। কিন্তু পানির হাইট বেশি থাকতে হবে, এবং এই স্তরটাকে অবশ্যই উল্লেখ রাখতে হবে। তাহলে দেখেন, হঠাৎ করে প্রচুর বৃষ্টি হলে কি হয়, উপরের পানিতে বৃষ্টি পড়লো, তাপমাত্রা কিন্তু একরকম ছিল, বৃষ্টির পানিতে হঠাৎ করে তাপমাত্রা চেঞ্জ হয়ে গেল। কিন্তু যদি পানির হাইট বেশি থাকে, তাহলে ওই যে থার্মোক্লাইন কিন্তু বাধা দিবে, যে উপরের তাপমাত্রার থেকে যেই ফ্লাকচুয়েশন হয়ে গেল, ওটার সাথে সাথে নিজেই আসবে না। তাহলে এইটাই হচ্ছে মূলত ব্যাপার। মানে আপনাদেরকে আমি ভালোভাবে বলতে যাচ্ছি, অবশ্যই পুকুরের কনস্ট্রাকশন ভালোভাবে করতে হবে, এবং পানির হাইটটা যাতে অন্তত বেশি থাকে, তাহলে যে কোনো প্রতিকূল পরিবেশ থেকে আপনারা রক্ষা করতে পারবেন। এবার আপনাদের তো মেইনটেন্যান্সেই অ্যারেটর দেয়া বা হের, মানে আপনার ওপেন, এবং সেখানে কোনো কন্ট্রোল নাই। কিন্তু আপনারা যারা পরিকল্পিত চাষি, এবং যেটা কমার্শিয়াল চাষ বা উৎপাদন বাড়ানোর জন্য যে চাষ, এই চাষের মধ্যে কিন্তু ডেনসিটি বেশি থাকে, এবং এই ডেনসিটি বেশি থাকার কারণে সব কিছু কিন্তু বেশি দেওয়া হয়, ফিড বেশি দেওয়া, মাছ বেশি দেওয়া, এবং সব কিছুই বেশি। ইভেন প্লাঙ্কটনও বেশি হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়াও বেশি হয়ে যাচ্ছে, তারপরে পুকুরের তলাও খারাপ হয়ে যাচ্ছে। এই ধরনের নানান কার্যক্রম কিন্তু সংগঠিত হয়। কিন্তু আপনাদেরকে সবসময় প্রিভেন্টিভ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা, বারবার একই কথাই বলা লাগে, যে প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়া কোনো কিছু হবে তারপরে করব, এইভাবে কিন্তু যদি চিন্তা করেন, তাহলে কিন্তু এটা অসম্ভব ব্যাপার।
এই যে দেখেন, এই যে হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেল, মাছ ভেসে গেল, মরে গেল, মাছের মর্টালিটি হলো, ড্যামেজ হলো, কত কিছু প্রবলেমস হয়ে গেল। কিন্তু এটা কি জন্য হলো? অবশ্যই আপনাদের কিন্তু সেই প্রিভেন্টিভ মেথড বা প্রতিরোধমূলক ব্যবস্থা ছিল না। তাহলে মাছ ভাসা বা মাছ মারা যাওয়া বা মড়ক লাগা এই ধরনের সংগঠিত মেজর আসে, সবাই ভাবে যে অক্সিজেন শর্ট হয়ে গেছে। আসলে অক্সিজেন শর্টটা কেন হয়? কারণ পানির হাইট কম থাকলেই টেম্পারেচার আপ ডাউন হয়ে যাবে, আর টেম্পারেচার আপ ডাউন হয়ে গেলে তো অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, নানান ধরনের প্রবলেমস তৈরি হবে। এই কারণে পানির হাইটটা অবশ্য বাড়ায় রাখতে হবে, এবং পানির হাইট শুধু বাড়ায় রাখলেই হবে না, আপনাকে পন্ড বটমের জন্য অবশ্যই পন্ড বটমের দিকে অবশ্যই আপনাদেরকে জোর দিতে হবে। তাহলে পন্ড বটম যদি আপনারা ঠিক রাখতে চান তাহলে কি করণীয়, আমি জাস্ট 2-4টে বা 2-3টে আমি আপনাদেরকে ইনফরমেশান দিতে চাই। তার আলোকেই কিন্তু আপনারা ইজি বুঝতে পারবেন যে কিভাবে পুকুরের তলা ঠিক রাখা যাবে। প্রথমে আসেন পুকুরের তলা। পুকুরের তলায় কি থাকে? অর্গানিক লোড থাকে, অ্যাসিডিক থাকে, মানে লো পিএইচ থাকবে। এক কথায় পুকুরের তলা থাকে লো পিএইচ। তাহলে পুকুরের তলা সবসময় একটু পিএইচ বাড়ায় রাখতে হবে, কারণ লো পিএইচে মানে H2S গ্যাস হলে ওটা টক্সিক হয়ে যাবে। তাহলে এই H2S গ্যাসকে বলে জানেন যে নীরব ঘাতক, সাইলেন্ট কিলার। কেউ তো H2S গ্যাস চেক করেন না। তাহলে ওই তলায় যদি H2S গ্যাসকে যদি নির্মূল করতে চান, বা ওই লো পিএইচ দ্বারা H2S এর যে ক্ষতি যাতে না হয়, এজন্য কি বলা হয়েছে? অবশ্যই পুকুরে ক্যালসিয়াম কার্বনেট বালি দিয়ে দিতে বলছি, কারণ ক্যালসিয়াম কার্বনেটে জানেন যে পিএইচ একটু বাড়ায়। তাহলে বালির সাথে ক্যালসিয়াম কার্বনেট মিক্স করে দলা দলা করে আমি সমস্ত পুকুরে ছিটাই দিলাম। উদ্দেশ্য হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বালির দ্বারা নিচেই চলে গেল, এবং নিচেই যখনই চলে গেল নিচের পিএইচটা একটু বাড়লো, তার মানে H2S ক্ষতি করতে পারবে না। এই কারণেই বলা হচ্ছে যে উইকলি ইচ অ্যান্ড এভরি উইক ক্যালসিয়াম কার্বনেট শতকে বা একরে 25 কেজি দিবেন, একটা ব্যাপার। তারপরে কি, সবাই জিওলাইট দেওয়ায় অভ্যস্ত, ইজিলি জিওলাইট দিতে পারেন। পুকুরে জিওলাইট দেওয়া তো একদম সিম্পল বিষয়। জিওলাইট বা বাজারে কত ধরনের জিওলাইট থাকে। জিওলাইট আপনারা কি করতে পারেন? একরে 5 কেজি, 7 কেজি, 10 কেজি ডোজ হিসাবে, যেহেতু পুকুরের এরিয়া, ক্যাপাসিটি, পানির হাইটের উপরে অনেক সময় অনেক ডোজ নির্ধারণ করে। তো উইকলি একবার জিওলাইট দিয়ে দিলাম, তাহলে জিওলাইটটা নিচেই যদি কোনো গ্যাস ট্যাস থাকে সেই গ্যাসের বিরুদ্ধেও কিন্তু কাজ করবে, এবং সেই গ্যাসটাকে আস্তে আস্তে কিন্তু রিডিউস করে দেবে। এবং সর্বোপরি সবথেকে যেই ইম্পর্টেন্ট থিংস হচ্ছে সালফার রিডিউসিং ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে সয়েল প্রোবায়োটিক বলে। এই সয়েল প্রোবায়োটিক হচ্ছে রোডোব্যাক্টর, রোডোকক্কাস। এই রোডোকক্কাস এই সালফার ব্যাকটেরিয়াকে রিডিউস করে দেয়, অক্সিডাইজিং করে দেয়, এবং এই ব্যাকটেরিয়াকে বাড়তে দেয় না। ফলে কি হয়? এই পুকুরের তলায় H2S এর কোনো ঝামেলা থাকে না। এই জন্য চিংড়ি চাষ বা গলদা চাষ, গলদা, বাগদা, ভেনামি যাই চাষ করেন, এবং সাদা মাছ, আপনাকে তলার H2S গ্যাসকে রিডিউস করতে গেলে কি করতে হবে? অবশ্যই সালফার রিডিউসিং ব্যাকটেরিয়া দিতে হবে। সেটা আমাদের সিপির আছে, সুপার পিএস কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড, এবং এটা কিন্তু রোডোব্যাক্টর, রোডোকক্কাসের জন্য এই সুপার পিএস আপনার কিন্তু এমনভাবে কাজ করবে, এই সালফার ব্যাকটেরিয়াকে সব রিডিউস করে দেবে। H2S গ্যাসকে আপনার সব কিন্তু H2S গ্যাসকে রিডিউস করে, নির্মূল করে দিবে, এবং তখনই কিন্তু নিচেই মাছ রিল্যাক্সে চলতে পারবে, কোনো গ্যাস আসবে না, কোনো মাছ ভাসবে না, কোনো টেম্পারেচার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলেও মাছ সেই পরিস্থিতির থেকে নিজেকে রক্ষা করতে পারবে, কন্ট্রোল করতে পারবে। এবং এর পাশাপাশি ওয়াটার হাইটটা যদি বাড়ায় রাখা হয়, তাহলে উপরের তাপমাত্রার সাথে যেই সমন্বয়, ফ্লাকচুয়েশন যেটা হবে, সেইটা করতে দিবে না। কারণ ওই যে বললাম যে থার্মোক্লাইন, এটা আপনাকে একটা লেয়ার বাধা প্রদান করে রাখবে, এবং যে কোনো পরিস্থিতি হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, প্রচুর গরম পড়ুক, প্রচুর শীত পড়ুক, পানির হাইটটা বাড়ায় রাখবেন। তাহলে উপরের সাথে নিচের যেই তাপমাত্রা, যে হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া, হঠাৎ গরম হয়ে যাওয়া, এই ধরনের পরিস্থিতি আসবে না। তাহলে আপনাদেরকে ফাইনালি কি বলা হলো? যে পুকুরকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনাদেরকে অবশ্যই জিওলাইট দিতে হবে, ক্যালসিয়াম কার্বনেট বালি দিয়ে দিতে হবে, সয়েল প্রোবায়োটিক দিতে হবে, সুপার পিএস, এবং অবশ্যই যেহেতু হাই ডেনসিটিতে কালচার করবেন, সবাইকে মনে রাখতে হবে যে অ্যারেটর মাস্ট। সেই ক্ষেত্রে প্যাডেল হুইল অ্যারেটর
এই প্যাডেল হুইল অ্যারোটা একটা বিশেষ কাজ। তো জানেন যে পানিকে সার্কুলেশন করে। তারপরে জেট অ্যারোটা দিতে পারেন, জেট অ্যারোটারটা ডাইরেক্ট অক্সিজেন থ্রো করে, এবং যখন প্যাডেল হুইল অ্যারোটারটা বন্ধ থাকে, সাপোজ এই যে দুপুরবেলা এখন ফিড দেওয়া হচ্ছে, এই ফিডের সময় প্যাডেল হুইল অ্যারোটারটা কিন্তু চলবে না। তখন কি হবে, হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যেতে পারে, প্লাঙ্কটন ব্লুম হয়ে যেতে পারে, বা অন্যান্য ব্যাকটেরিয়া বেড়ে যেতে পারে। তখন কিন্তু জেট অ্যারোটা 2-3 মিনিট জাস্ট চালাই দিলেই কিন্তু সব জায়গায় কিন্তু আবার অণু ভেঙে যাবে এবং রিল্যাক্স হয়ে যাবে। তাহলে আপনাদের সর্বোপরি একটাই কথাই বললাম যে আপনাদেরকে পানি হাইট বাড়ায় রাখবেন, এবং ক্যালসিয়াম কার্বনেট বালি দিয়ে দিবেন, জিওলাইট দিবেন, তারপরে তলায় সুপার পিএইচ দিবেন, রোটোব্যাক্টার রোটোকক্কাস মানে সয়েল প্রোবায়োটিক এবং ওয়াটার প্রোবায়োটিক। এর সমন্বয়ে আপনাদেরকে একটা প্রোটোকল মেনটেন করে পরিস্থিতি ট্যাকেল দিতে হবে। থ্যাংক ইউ।